পরিবার হচ্ছে একটি মেয়ের জন্য সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল। আর সেই পরিবারে যদি মেয়েটা দিনের পর দিন মানসিকভাবে অত্যাচার নির্যাতনের শিকার হয় তাহলে কেমন হয়, সেই গল্পই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আমি ঝুমুর আরও একটি নতুন আনকরা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গিয়েছি আরও একবার। আমার সকল কাছের এবং দূরের বন্ধুরা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছো, সবাইকে অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আর আমার টাইটেলটা তো ইতিমধ্যেই তোমরা দেখে নিয়েছো। আমার কি ধরনের আমি মানসিক কষ্টে আছি সেটাও আমি আজকে তোমাদের সাথে আরও একবার শেয়ার করব। শুরুতে একটি রিকোয়েস্ট করে ফেলি, যারা আজকে আমার ভিডিওটি প্রথমবারের মতন দেখছো সেই সব বন্ধুদের উদ্দেশ্যে বলবো, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও। আর যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং সুন্দর সুন্দর কমেন্টস করে লাইক শেয়ার দিয়ে আমার সাথে আছো, সবাইকে অনেক অনেক ভালোবাসা। লাস্ট 2-3 দিন ধরে তো খুবই বৃষ্টি যাচ্ছে, মানে একদম ঝিরঝিরা বৃষ্টি, বর্ষাকালের যে বৃষ্টিটা সেই বৃষ্টিটাই হচ্ছে। এবারে কিন্তু ওই যে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যেই কালবৈশাখী ঝড় হয়, এবার কিন্তু সেটা খুব কম দেখা গেছে। ম্যাক্সিমাম সময় কিন্তু ওই যে বর্ষাকালে যে ঝিরঝিরা বৃষ্টি হয় সেটাই কিন্তু হয়েছে। যদিও এখন কিন্তু বর্ষাকাল ইতিমধ্যে পড়ে গিয়েছে, তো ঝিরঝিরা বৃষ্টিটাই হচ্ছে। তো সেই ভিডিওটাই একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এই রকম ঝিরঝিরা বলতে বলতে হঠাৎ করে ঝুম বৃষ্টি নেমে গিয়েছে, আবার ঝিরঝিরা। তো এই ধরনের বৃষ্টিতে যদি একটু খিচুড়ি না হয় তাহলে কি চলে? বৃষ্টি মানে খিচুড়ি, খিচুড়ি মানে বৃষ্টি, এটা মনে হয় বাঙালির একটা মানে পরম একটা আত্মীয়র মতন একটা সম্পর্ক হয়ে গিয়েছে। বানিয়ে ফেলছিলাম একটা মিক্সড ভেজিটেবল খিচুড়ি। এখানে আমি মিষ্টি আলু, গাজর এবং ছোট ছোট যে আলুগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে নিয়েছি, এবং এখানে কিছু শুকনা ওই যে পাঁচফোড়ন, আস্ত জিরো এগুলো দিয়ে নিচ্ছি। দিয়ে চাল ডাল সব রকমের ডাল দিয়ে ভালোভাবে মিক্স করে আমি খিচুড়িটা বানিয়ে নিচ্ছি। আমার সাথে তোমরা দেখতে থাকো। আর খিচুড়ি করব, সাথে তো কিছু একটা খেতেই হবে। আমি আজকে করে নিয়েছিলাম ডিম ভুনা। ডিম ভুনাটাও কিন্তু খুব ভালো লাগে খিচুড়ির সাথে। খিচুড়ি ডিম ভুনা দিয়ে খাওয়া দাওয়ার পর আমি দুপুরে একটু বের হয়েছিলাম একটা জরুরি কাজে। তো বাইরে যখন বের হয়েছিলাম সেখানের কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, কোথায় গিয়েছিলাম, কি করলাম। আমার খিচুড়িটা কিন্তু আজকে আমি আমের আচার দিয়েছিলাম। আমি এবারে আমের আচার করিনি, এটা আমার এর আগের বছরের আমের আচার। বেশ বড় বড় বোতলে আমি আমের আচার করে রাখি, সেগুলো প্রায় আমার 2 বছরের মতন হয়ে যায়। তো সে আমের আচার দিয়ে খিচুড়ি খেতে কিন্তু আরও বেশি মজা লাগে, তাই না? চলুন তবে আমার ভিডিওটি দেখতে থাকুন। আর আমি যে টাইটেলে লিখেছিলাম যে মেয়েরা নির্যাতিত, এর শেষ কোথায়? কেন মেয়েরা নির্যাতিত হয়ে যাচ্ছে এখনকার মতন এই বর্তমান যুগে, এত আধুনিক যুগে যেখানে রোবট চলে এসেছে, এআই এর মাধ্যমে আমরা কত কিছু করে ফেলতে পারি, তাও কেন এখনো সেই প্রাচীন আমলের মতন মেয়েরা এখনো নির্যাতিত হয়ে যাচ্ছে প্রতিটা ঘরে ঘরে? হয়তো আমরা সবাই জানি না, সবাই সবার খবর নিতেও পারি না, কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা আমরা জানতে পারি। এই যেমন আমি নিজেকে দিয়েই উদাহরণ দিচ্ছি, আমি কিভাবে আমার পরিবারে নির্যাতিত। এর আগের দিনের ভিডিওটি যারা যারা দেখেছেন অনেকটাই গেস করতে পারবেন আমি কি নিয়ে, কি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। আমি এর আগের ভিডিওতে কিন্তু বেশ খানিকটা বর্ণনা দিয়েছি যে কি সমস্যা হচ্ছে, আমি কেন মানসিক অত্যাচারের শিকার। তো চলুন বলি। এখনকার যুগেও কিন্তু দেখা যায় যে ঘরের ভালো মাছের বড় টুকরাটা, মাংসের বড় টুকরাটা কিন্তু ছেলেদের পাতেই তুলে দেওয়া হয়, মেয়েদেরকে দেওয়া হয় ছোটটা। কি মিনা কার্টুনের কথা মনে পড়ে যাচ্ছে? আসলে মিনা কার্টুন আমাদের চোখে আঙুল দিয়ে অনেক কিছু দেখিয়ে দিলেও শেষে মিনা কার্টুনের কিন্তু দেখায় যে ছেলে মেয়ের সমান অধিকার, কিন্তু আসলেও কিন্তু এখনকার যুগে বাস্তবে তা কিন্তু এখনো প্রতিফলন হয়নি, আমরা মুখে যতই বলি না কেন। মেয়েদেরকে দুর্বল ভেবে এখনো কিন্তু মেয়েদের সাথে নানা রকমের অত্যাচার, মানসিক শারীরিক নানা রকম অত্যাচার করা হয়ে থাকে। এই যেমন আমি শারীরিক অত্যাচারের শিকার না হলেও মানসিক অত্যাচার কিন্তু শারীরিক অত্যাচারের থেকেও অতি জঘন্য। সবসময় যে খালি স্বামী বা শ্বশুরবাড়ির কাছ থেকেই শারীরিক মানসিক অত্যাচারের শিকার হতে হবে এমনটা নয়, নিজের ফ্যামিলির মাধ্যমেও কিন্তু এই রকম অত্যাচারের শিকার হওয়া যায়। এই যেমন আমার মা মারা গিয়েছেন, বেশ অনেক বছর হয়ে গিয়েছে। আমার মায়ের যত সম্পত্তি ছিল না, সেগুলো তো আমার মা মারা যাওয়ার পর আমরা ভাই বোনেরাই পাবো, কিন্তু আমরা এতদিন সেভাবে খোঁজখবর নিইনি। আচ্ছা, আমার মায়ের সম্পত্তি যেহেতু আমরা তো একটা সময় পাবোই, কিন্তু এখন যখন আমরা ভাগ করতে গেলাম, দেখতে গেলাম, একটু নাড়াঘাটা করতে গেলাম, দেখলাম এই সমস্ত সম্পত্তি আমার 5 মামা মিলে লিখে নিয়েছেন, আমার মায়ের নামে কোনো সম্পত্তিই রাখেননি। তাদের কথা হচ্ছে মেয়ে তো, মেয়েরা কেন এত সম্পত্তি পাবে, আর পেলেও সে তো এখন নাই, তাহার সম্পত্তি তো আমরাই পাবো, তার ছেলেমেয়েরা কেন এর অংশীদার হবে? তো এখনকার দিনেও এ ধরনের মন মানসিকতা রয়েছে। আর এটা যে কত বড় কষ্টের, নিজের মামাদের কাছ থেকে এই ধরনের আচরণ পাওয়া, এটা খুবই কষ্টের। মা না থাকলে মামা খালারা হয় অনেক আপন,
আমার বাবাও নেই, তো আমরা কিন্তু আসলে মামাদেরকেই বাবার জায়গা মায়ের জায়গাটা দিয়ে রেখেছিলাম। এখন যদি তাদের কাছ থেকে এই ধরনের আচরণ পাই, এটা কিন্তু খুব বেশি পরিমাণে মানসিক কষ্ট। আসলে মেয়েরা কিন্তু এখনও প্রতিটা ঘরে ঘরেই নির্যাতিত। আইনের আশ্রয় নেওয়াই যায়, কিন্তু এতগুলো লোকের সাথে আমি একাকে পেরে উঠব? বলে, শক্তিতে, টাকা পয়সায় সব কিছুতেই তারা এতগুলো লোক একসাথে, আর আমি একা পেরে উঠব না। তাই এই কষ্টটা আমাকে যতদিন বাঁচবো সারা জীবন বয়ে বেড়াতে হবে, এই মানসিক কষ্টটা। চলুন, আমার দুঃখের কথা আপনাদের সাথে শেয়ার করলাম। এরকম মেয়েদের আসলে মানসিক অত্যাচার অনেক বেশি হয়ে থাকে অনেক পরিবারে, আমরা অনেকেই জানি, অনেকেই জানি না। তো এই তো বাইরে গিয়েছিলাম, বিকালে একটু ক্ষুধা পেয়ে গিয়েছিল, চিকেন গ্রিল আর পরোটা খেয়েছিলাম, কিন্তু এই দোকানের পরোটা আর চিকেন গ্রিলটা একদম মজা ছিল না। বাসায় ফেরার পথে করে এনেছিলাম বেশ কিছু বাজার, আসলে কিছুটা আমাদের দৈনন্দিন এবং কিছুটা গেস্ট আসবে দেখেও আগাম কিছু করে রাখা। এনেছিলাম বেশ কিছু চাউমিন, নুডলসের প্যাকেটস, হালিমের প্যাকেট। হালিমটা আমাদের বাসায় বেশ ফ্রাই করে থাকি, এই কারণে একবারে কয়েক প্যাকেট কিনে ফেলেছি। এটা হচ্ছে জিলেটের ফিউশনের রেজারের যে ব্লেড থাকে, সেটা অনেকদিন ধরে আমার হাজব্যান্ডের দরকার ছিল, পাচ্ছিল না, তো এবারে পেয়ে গেল। তো দাম দেখি খুব বেড়ে গেছে, তাও কি আর করা, কিনতে হবে যেহেতু প্রয়োজন। পুদিনা পাতা কিনেছিলাম, আদা কিনেছিলাম, আর এই যে কোকোনাট বিস্কুট, এটা আমার খুব পছন্দের, চায়ে ডুবিয়ে খেতে খুব ভালো লাগে। এটা হচ্ছে বেকিং পাউডার। আর চিকেন যখন সুপার শপ থেকে কিনা হয়, তারা এইভাবে প্যাকেটে করে দেয়, তো 3টা চিকেন কিনেছিলাম। তো এরকম একটু ব্লাড আর কি, রক্ত পড়ছিল, এই কারণে ফ্রিজে রেখে দিয়েছি আগেই। পোলার চাল কিনেছিলাম প্রাণের, এই প্রাণের পোলার চালটা আমার খুব পছন্দের। নুনের প্যাকেট, এই তো কলা, হাবিজাবি, এইসব অনেক কিছুই কিনেছিলাম। গাজর এনেছিলাম, একটু আলু ভাজি করব, তো গাজর কুচি দিয়ে আলু ভাজি খেতে কিন্তু খুব ভালো লাগে। এটা যেরকম ভাতের সাথে খেতে ভালো লাগে, মানে আমি এটা করেছিলাম রাতে ভাতে খাবো, আর বেঁচে যাবে সেটা পরের দিন সকালে নাস্তায় পরোটার সাথে খাবো। সাথে করেছিলাম মুরগির মাংস। মুরগির মাংসটা আমি কিছুদিন আগে অনেকগুলো মুরগি একসাথে করে কিছু কিছু বক্সে করে আমি ফ্রোজেন করে ফেলি, যখন প্রয়োজন পড়ে সেই অনুপাতে এক একটা বক্স বের করে আবার সেটাকে ভালো করে কষিয়ে নিই। পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, মরিচ, জিরাই সব কিছু দিয়ে আবার একটু কষিয়ে নিই। দেখা যায় এটাই কিন্তু মুরগি যে কষানোর পরে যে একটা মানে রান্নার পরে যে কালারটা হয় বা টেস্টটা হয়, ওটা আরও খেতে বেশি মজা হয়। অনেক সময় মুরগিতে একটা বাজে স্মেল থাকে, এভাবে রেখে দিয়ে আবার যদি মুরগিটাকে জাল দিয়ে নেওয়া যায়, তাহলে ব্রয়লার মুরগির বেশি মানে ব্রয়লার মুরগিতে একটা বাজে গন্ধ থাকে না, তো সেই ব্রয়লার মুরগির গন্ধটা একদমই থাকবে না। আর কাজটাও কিন্তু অনেক সময় সোজা হয়ে যায়। হঠাৎ করে গেস্ট চলে আসলে রান্না করার একটা ঝামেলা থাকে, একজন দুজন যদি গেস্ট চলে আসে, এভাবে রান্না করে রাখলে এবং সেটা ফ্রোজেনটা জাস্ট একটু বের করে রান্না করে নিলেই একদম পারফেক্ট একটা চিকেন কষা হয়ে যাবে। আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন। এভাবে কিন্তু আমার হাজব্যান্ড খেতে বেশ পছন্দ করে, তাই আমি এভাবেই করে থাকি। সবসময় করি না, কিন্তু যখন বেশি পরিমাণে মুরগি করে ফেলি তখন আমি এই উপায়টাই ফলো করি। যাই হোক, এখন আমার বাসায় গেস্ট আসছে না, আমি আমার বাসার জন্যই করছিলাম, কারণ বাইরে থেকে এসে একটু টায়ার্ড লাগছিল। তো অন্য আর খুব বেশি রান্না করিনি আজকে। সকালে তো খিচুড়ি করেইছিলাম, তো রাতে আলু ভাজি আর এই চিকেনটা একটু কষিয়ে নিচ্ছিলাম। এই যে ফ্রোজেন চিকেনটা একদম মানে রান্নার পরে অ্যাজ ইট ইজ লাগে খেতে। ফ্রোজেন বলে যে এর স্বাদ খারাপ হয়ে যাবে, বাজে হয়ে যাবে, অনেকেই ফ্রোজেন জিনিস খেতে চান না, বাসি জিনিস খেতে চান না, কিন্তু ফ্রিজ তো আসলে খাবার রেখে খাওয়ার জন্যই। ফ্রিজ তো আসলে কেন জানি না, অনেকেই বাসি খাবার বলেন ফ্রিজে কেন রেখে খাবো, কিন্তু ফ্রিজ তো আসলে রেখে খাওয়ার জন্যই। আমি এটার মানেই বুঝি না। ফ্রিজে তো 2টা পোর্শন থাকে, একটা ফ্রোজেন আর একটা নর্মাল চেম্বার। তো ফ্রিজে খাবার রেখে খাওয়াটাই কোনো ক্ষতি আমি মনে করি না। আর সেটা যদি নর্মালে যদি 10-15 দিন রেখে নষ্ট হয়ে যায়, সেটা অন্য ব্যাপার। তো যাই হোক, যার যেরকম ইচ্ছা সেভাবেই সে সংসার চালাবে। ফ্রোজেন মাংস রান্না বলতে আমি হাফ ডান করে রেখে দিই, পরে এখন যখন আমি যে করছি না, আমি এখন বাকি অর্ধেকটা রান্না করে ফেলবো। তো এটাই আর কি, সেকেন্ড টাইম যখন কুক করা হয়, এটা আরো গন্ধের সাথে আরো বেশি টেস্ট বেড়ে যায়। এই তো আমার মুরগি কষাটা হয়ে গিয়েছে, দারুণ মজা হয়েছিল। এখন পর্যন্ত আমার ভিডিওটি যেসব আপু ভাইয়ারা কন্টিনিউ করে যাচ্ছেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক এবং কমেন্টস করে, এবং নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছি এবং আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।